ভিডিও অন করেন, ভিডিও অন করছেন? আচ্ছা দেখেন, তো বেসিক্যালি এই কোর্সের শেষে আমাদের যেটা শিক্ষণীয় বা আমরা যেটা শেখার চেষ্টা করব সেটা হলো যে আমাদের ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করতে হলে একটা ক্যাপস্টোন প্রজেক্ট করা লাগবে, রাইট? কি করা লাগবে? একটা ক্যাপস্টোন প্রজেক্ট করা লাগবে। এখন ক্যাপস্টোন প্রজেক্ট কি জিনিস, কার আইডিয়া আছে? ক্যাপস্টোন প্রজেক্ট সম্পর্কে কার আইডিয়া আছে বা প্রজেক্ট কি জিনিস? প্রজেক্ট স্যার আমরা যে কোনো একটা প্রজেক্ট আমরা তৈরি করব। হ্যাঁ, এখন যে কোনো একটা কিছু তৈরি করবেন, রাইট? তো এখন দেখেন কিছু একটা তৈরি করবেন, তাহলে আরেকটা গুড নিউজ দেয়, সেটা হলো যে আগামী 22 তারিখে আমাদের এখানে একটা প্রজেক্ট শোকেসিং হচ্ছে। আমাদের ডিপার্টমেন্ট থেকে একটা প্রজেক্ট শোকেসিং আগামী 22 তারিখে অর্গানাইজ করা হচ্ছে। সো চেষ্টা করেন যদি পারেন ওইটাতে কোনো একটা প্রজেক্ট দেওয়ার, যদি ইচ্ছা থাকে। কথা ক্লিয়ার? প্রেশার নাই, বাট চেষ্টা করেন যদি থাকে ইচ্ছা করে দেওয়ার। তাহলে সুবিধাটা কি, ধরেন প্রত্যেকটা ব্যাচ থেকে যদি একটা প্রজেক্টও আসে তাহলে এটা একটা মানে কমেন্ডেবল। আমরা টিচাররা প্রাউড ফিল করি যে অ্যাটলিস্ট আমার প্রত্যেকটা ব্যাচ পার্টিসিপেট করছে। প্রতিযোগিতা সবসময় তো জিততে হয় না, জিততে হয় মাঝে মাঝে। কি বলে, প্রতিযোগিতায় জেতার চেয়ে কি অংশগ্রহণ করাই অনেক বড়। সো জাস্ট ইনিশিয়াল স্টেজে পার্টিসিপেট করেন, একটা দুইটা তিনটা, বাট 4 নাম্বার 5 নাম্বারে গিয়ে আবার বলেন না স্যার প্রতিযোগিতা অংশগ্রহণ করে বলো। অলরেডি আপনি 3টাতে অংশগ্রহণ করে ফেলছেন। সো নাও ইউ আর এক্সপিরিয়েন্স এনাফ টু উইন আ প্রাইজ, হোক সেটা 3rd প্রাইজ, 2nd প্রাইজ, 4th প্রাইজ। কথা বুঝে গেছে? সো 2টা 3টা আপনি যখন নর্মাল পার্টিসিপেট করবেন, আপনি অলরেডি যখন প্রজেক্টগুলো ঘুরে দেখবেন, ক্রাইটেরিয়াটা বুঝবেন যে কোন ক্রাইটেরিয়ার বেসিসে পুরস্কার দেওয়া হয় বা কি প্রজেক্টের পুরস্কারটা দেওয়া হয়েছে, তখন আপনি বুঝে ফেলবেন যে আমার প্রজেক্টের ল্যাকিংসটা কোথায় ছিল, আমার প্রজেক্টের কমতিটা কোথায় ছিল। কথা বুঝতে পারছি? সো 4 নাম্বার 5 নাম্বার থেকে আপনাকে জেতার জন্য ট্রাই করতে হবে, তখন আপনি আপনার প্রজেক্টটা। আচ্ছা, এখন এগেল এটা দেন, তাহলে আমাদের একটা ক্যাপস্টোন প্রজেক্ট করতে হবে। তো ক্যাপস্টোন প্রজেক্ট করার সময় আমরা অনেকে যেটা করি বা বর্তমানে আমাদের স্টুডেন্টরা যেটা করে, যেটা দেখি, সেটা হলো ইন্টারনেটে সার্চ করে ফার্স্ট অফ অল, করে একটা হুবহু প্রজেক্ট তারা পছন্দ করে, করে ওইটাই বানায় নিয়ে আসে, বা বাজারে অনেক সময় ওই জিনিসগুলো বানানো কিনতে পাওয়া যায়, ওইটা নিয়ে আসে। তাহলে আমাকে একটা কথা বলেন, আপনি যদি একটা অলরেডি রেডিমেড প্রোডাক্ট কিনে নিয়ে আসেন বাজার থেকে, তাহলে কি আপনি কিছু শিখলেন? কিছু তো শিখেন নাই, আপনি বানানো কি কিছু শিখেন নাই, রাইট? আচ্ছা, তো যদি একটা রেডিমেড প্রোডাক্ট আনেন তাহলে ওখানে নতুনত্বটা কোথায়? কোনো নতুনত্ব কিছু আছে, কোনো ভ্যারিয়েশন আছে? নাই। হ্যাঁ, তবে আনাটা কিন্তু খারাপ কিছু না। আমি বলতেছি, আবার রিপিট করতেছি, আনাটা খারাপ কিছু না। আনলেও আপনাকে কি করতে হবে, একটু চেঞ্জ করতে হবে, মডিফাই করতে হবে, একটা বা দুইটা নতুন কিছু ফিচার দিতে হবে। ধরেন এখন একটা রোবট আছে, হ্যাঁ, সে আলট্রাসনিক সেন্সর লাগানো সামনে। এখন আলট্রাসনিক সেন্সরের কাজ কি? আলট্রাসনিক সেন্সরের কাজ হলো সে একটা ওয়েভ জেনারেট করবে, ওই ওয়েভটা যদি সামনে কোনো অবস্ট্যাকল পায়, ওখান থেকে বাড়ি খেয়ে যখন আসবে সে রিসিভ করবে, রিসিভ করলে বলবে যে হ্যাঁ সামনে একটা অবস্ট্যাকল আছে, তুমি থেমে যাও, বা তুমি ডাইনে যাও, নাইলে বামে যাও, রাইট? এখন দেখেন, এখন আলট্রাসনিক সেন্সর ইউজ করাটা অনেকটা ওল্ড ফ্যাশন হয়ে গেছে, কারণ কম বেশি এখন সবাই ওই যে দেখা গেছে এই জিনিসটাই ব্যবহার করে। বাট লেটেস্ট তাহলে কি ইউজ করবে, নতুন কি আনবে? ছোট্ট কিছু ক্যামেরা পাওয়া যায়, যেটা আরডুইনো বোর্ডেও সাপোর্ট করে, আর যে কোনো মাইক্রো কন্ট্রোলার সাপোর্ট। একটা ক্যামেরা লাগাই দেন, ক্যামেরাটা সবসময় সার্বক্ষণিকভাবে কী হবে, ওই যে ভিডিওটা নিতে থাকতেছে বা ভিউটা দেখতে থাকতেছে। সাধারণত আমাদের সিসিটিভি ক্যামেরা কী কাজ করে? সেম কাজই তো করে। বাসা বাড়িতে যাদের সিসিটিভি ক্যামেরা আপনারা দেখতেছেন তো, চোর আসছে বা কে আসছে, কে পার্কিং করছে, কে করে না, রাইট? তো ওরকম একটা ক্যামেরা লাগাই দেয়, সার্বক্ষণিক দেখতে থাকেন, দেখতে এখন ক্যামেরা লাগাই দিচ্ছেন, আপনি তো অটোমেটিক ক্যামেরা দিয়ে দেখতেছেন সামনে একটা অবস্ট্যাকল আছে, থেমে যান, থেমে ডাইনে চলে যান। সো দ্যাট মিনস দেখেন, আগে কি ছিল? আলট্রাসনিক সেন্সর ছিল, আপনি কি লাগাইছেন? ক্যামেরা লাগাইছেন। দ্যাট মিনস আপনি যখন ক্যামেরা লাগাইছেন এখানে কী কী টেকনোলজি আনছেন? ভিডিও টেকনোলজি নিয়ে আসছেন, ইমেজ প্রসেসিং টেকনোলজি নিয়ে আসছেন, রাইট? দ্যাট মিনস কি আপনি অলরেডি 2টা নতুন জিনিস আনছেন, তো ডান, ইউর প্রজেক্ট ইজ ডান। কথা ক্লিয়ার? আপনার প্রজেক্ট ডান। তাহলে এই 2টা জিনিস কি খুব আহামরি কোনো পরিবর্তন হয়েছে? জাস্ট আমি সেম কাজটাই একটু ডিফারেন্ট ওয়েতে করছি, অর্থাৎ ভাত এইভাবে খাওয়া আর এমনি ঘুরায় খাওয়া। কথা বুঝে গেছে? বাট জিনিসটা যখন কেউ দেখবে বলবে যে না, এটা তো বাজারে নাই, কারণ বাজারে আসলেই নাই, ক্যামেরা ইউজ করে এখন বাজারে কেউ বানায় না, ওটা ওই যারা বানাইতে পারে তারা শুধু আলট্রাসনিক দিয়ে বানায়। তো তাহলে তখন টিচাররা বলবে যে না, হ্যাঁ এই প্রজেক্টটা খুব সুন্দর হয়েছে, এটা নতুন কিছু আছে, সো এটা ভালো প্রজেক্ট, ভালো গ্রেড দেওয়া হোক, পাস করে দেওয়া হোক। ক্লিয়ার? কিন্তু ওই ঘুরে ফিরে আলট্রাসনিকটা দিয়ে যখন নিয়ে আসবেন,
তখন কি হবে, স্যাররা অটোমেটিক্যালি মুখস্থ করে দিবে যে এটা মনে হয় যে ওই ইয়াতে পাওয়া যায় যে পুরান টাকায় বিক্রি করে প্রজেক্ট, ওখান থেকে কিনে নিয়ে আসছে। কথা বুঝাইতে পারছি? তো প্রজেক্টটা এইভাবে চিন্তা করবেন। তাহলে এখন আপনাদের হাতে আছে আর 2 সেমিস্টার, মানে এই সেমিস্টার আর পরে আরেকটা আছে, রাইট? তো তার মানে কি, তারপরেই তো আপনার প্রজেক্টের শুরু। তো এই জন্য এই কোর্সটাতে অ্যাটলিস্ট প্রজেক্ট রিলেটেড চিন্তা করবেন। এখন প্রজেক্ট রিলেটেড চিন্তা করলে কি সুবিধা, বা প্রজেক্ট রিলেটেড কেন চিন্তা করব? প্রজেক্ট রিলেটেড চিন্তা করলে ওই যে চাকরি, যেমন সে এখন নতুন করে স্টার্ট করতে চায় এই ফিল্ডে, সো আপনি তো অ্যাপ্লাই করবেন একটা কোম্পানি, কোম্পানি কী দেখে আপনি কি নিবে? শুধুমাত্র আপনার ব্যাচেলার ডিগ্রি আছে, আপনি ব্যাচেলার ডিগ্রিতে মাইক্রো প্রসেসর অ্যান্ড ইন্টারফেসিং কোর্সটা করছেন দেখে আপনাকে নিবে না, কখনোই না। সে দেখবে যে যেহেতু আপনার অলরেডি কি আছে, ডিপ্লোমা করা আছে, দ্যাট মিনস ইউ আর অলরেডি ইকুইপড ইঞ্জিনিয়ার। ফার্স্ট অফ অল একটা ডিপ্লোমা যারা করে, আমরা এটা ধারণা করে নিই যে হি ইজ অলরেডি ইকুইপড অর টেকনোলজিক্যালি সাউন্ড ইঞ্জিনিয়ার, কারণ সে ওই কানেকশন পারে, আমরা এটা বুঝে নিই বা ধরে নিই। দেন যখন সে ব্যাচেলার করে, তাহলে তার কি হয়েছে, দ্যাট মিনস আ ইকুইপড ইঞ্জিনিয়ার ইজ গেটিং এনাফ নলেজ টু শোকেস হিজ প্রজেক্ট। তাহলে তার প্রজেক্টটা শোকেস করার জন্য তার কি এখন এনাফ নলেজ চলে আসছে, R&Dটা সে করে ফেলছে, ঠিক আছে? সে কাগজে কলমে এখন ভালো ইঞ্জিনিয়ার হয়ে গেছে। কথা বুঝে গেছে? তো এখন এইটা তো প্রুফ করতে হবে, এইটা তো শুধু আপনার ডিপ্লোমা আছে, ব্যাচেলার আছে, স্যার আমি পারি বললে কি কেউ বিশ্বাস করবে? করবে না। যেমন ধরেন এখন একটা ফুটবল টিম আমি সিলেক্ট করবো বা ক্রিকেট টিম সিলেক্ট করবো, আর একটা বন্ধু এসে করলো যে আমি তো সেই খেলি, চক্কা মক্কা মায়েরা ফাড়াই যেতে পারি, সেই ব্যাটসম্যান, এটা কেউ বিশ্বাস করে? সবাই উড়ে যায় না, হ্যাঁ চাওয়াবাজ। ঠিকই পরে খেলতে নামলে দেখা গেছে 6 বল করা হয়েছে, যে 1 বল ব্যাটেও লাগাইতে পারে না, তো অনেকবার সবাই দেখছো চাপাটা যে মারছে দরাটা খাইছে, রাইট? তো সিমিলারলি এখন আপনি কোম্পানির বলছেন আমি সব পারি স্যার, সব পারি, যা দিবেন সব পারি, সব কাজ পারি, কাজ দিছে কি হলো, এই আপনার রিপোর্ট কোথায়? স্যার আমার তো একটু প্রবলেম হচ্ছে, একটু টাইম দেন। 1 সপ্তাহ পার হয়ে গেল, 2 সপ্তাহ পার, ঠিকই আপনি কাজটা করে দিতে পারেন, বিকজ আপনি ওই কাজটা পারেন না, কিন্তু আপনার কাছে বলতে লজ্জা লাগতেছে। সো এই জন্য আপনাকে কি করতে হবে, আপনার সিভিটা ওইভাবে সাজাইতে হবে। অর্থাৎ আপনি ছোট ছোট কিছু প্রজেক্ট করবেন, কারণ এখন দেখেন প্রজেক্টগুলো করলে তো মজাই লাগার কথা, এমন তো কোনো কিছু না যেটা হতাশ হওয়ার কিছু। একটা জিনিস চিন্তা করেন, এই যে 3 ইডিয়ট মুভিটার মধ্যে কে সবচেয়ে বেশি সফল ছিল? প্রথমে ইনিশিয়াল স্টেজে মনে হয়েছে যে ওই যে বেটা এই চাতুর আমেরিকা চাকরি করে, লিমুজিন আছে তার, ওই যে কি মার্বেল টাইলস, এই সেই বাসা বাড়ি, সেই ছবি দেখাইছে না, মনে হয়েছে না সে। বাট আলটিমেটলি রিয়েল ইঞ্জিনিয়ার কে ছিল? র্যাঞ্চো ছিল, কারণ সে 400টার মতো কি পেটেন্ট বানাইছে, এবং তার পেটেন্টগুলো কী ছিল? ভিজিবল ছিল। আপনি দেখছেন না যে একটা ভেড়ার ইয়া কাটতেছে, প্লাস হলো ওখানে যে ভুট্টা বা সরিষার তেল বেরোচ্ছে, ইয়া করতেছে, ওইটা দিয়ে সে আবার যে মেশিন দিয়ে ইয়া চালাতেছে, তো ঠিক আছে? তো এইটা দেখতেও তো ভালো লাগে। ইভেন আপনি যখন আপনার রুমটা, মানে আপনার নিজের পার্সোনাল রুমটা যখন এরকম ছোট ছোট 2-4টা প্রজেক্ট দিয়ে সাজাবেন, এবং ওগুলো যখন রানিং অবস্থা থাকবে বা অটোমেটিক ডিসপ্লে হইতে থাকবে, তখন দেখবেন যে বাইরের একটা লোক আসলো আপনার রুমে ঢুকলেও আপনার নামে প্রশংসা করবে। এখন এটা কী প্রজেক্ট হতে পারে? এখন ধরেন আপনার একটা যে টেবিল ল্যাম্প আছে, উদাহরণস্বরূপ আপনার একটা টেবিল ল্যাম্প আছে, বা আপনি যখন ঘুমাইতে যান আমরা অনেকে ডিম লাইট ব্যবহার করি না, ওই যে লাল, নীল, সবুজ, যে কোনো একটা কালারের করি। এখন এক কালারের না করে আপনি এটাকে মাল্টি কালার করেন। মাল্টি কালার করার জন্য একটা মাইক্রো প্রসেসর ইউজ করেন, একটা মাইক্রো কন্ট্রোলার কিনে ওইটার সাথে মাইক্রো কন্ট্রোলারটা কানেক্ট করেন, কানেক্ট করে হ্যাঁ আসেন মাইক্রো কন্ট্রোলারটা কানেক্ট করে একটু কোডিংটা করে দেন যে 10 সেকেন্ড পরে তুমি লাল হবা, 10 সেকেন্ড পরে নীল হবা, 10 সেকেন্ড পরে হলুদ হবা। কারণ এরকম লাইট তো কিনতে পাওয়া যায়, রাইট? কালার চেঞ্জিং লাইট পাওয়া যায় না? ওইটা লাগাবেন, ওইটার সাথে মাইক্রো কন্ট্রোলারটা লাগাই প্রোগ্রামটা সেট করে দিয়ে রুমের দেয়ালের মধ্যে দরকার হলে মাইক্রো কন্ট্রোলারটা বসায় দিয়ে সুন্দর করে কোনার মধ্যে রেখে দিবেন। তো আপনি রাতের বেলা যখন কেউ আসবে, কিরে ভাই কতক্ষণ আগে দেখছি লাল, এখন সবুজ, এখন নীল, কীভাবে করলা? এরকম লাইট তো বাজারে কিনতে পাওয়া যায় না, কীভাবে করলো? এই যে আমার এটা একটা প্রজেক্ট ছিল, আমার নিজে থেকে আমি শখের বসে স্যাররা শিখাইছে, ওইটা আমি ইমপ্লিমেন্ট করে দেখছি আসলে আমি পারি কিনা। এই যে আমার এই যে মাইক্রো কন্ট্রোলারটার মধ্যে আমি সব কিছু করে লাইটটার সাথে কানেক্ট করে দিচ্ছি। তখন সবাই বললো বাবা তোমাদের ভার্সিটিতে এগুলো শেখানো হয়, তাহলে সুবিধা কি? তাহলে ভার্সিটিরও একটু সুনাম হলো, আপনার সুনাম তো হয়েছেই। কথা বুঝে গেছে? দিস ইজ হাউ ইউ থিঙ্ক অ্যাবাউট আ প্রজেক্ট। ওকে, এখন দেখেন সিম্পল কথা, আমি এখানে দাঁড়ায় আছি, তাহলে আমাদের এই কোর্সের শেষে এতটুকু এনশিওর করতে হবে যে আমরা এই প্রসেসটা বুঝছি কিনা, আমি এক্সপ্লেন করতেছি দেখেন, বা আমরা একটা প্রজেক্ট ভিজুয়ালাইজ করতে পারেন কিনা, চোখে দেখতে পারি কিনা। ধরেন আপনি বসে আছেন এখন, বা আমি দাঁড়ায় আছি, বাট আমাকে ওখানে গিয়ে কী করতে হবে? দরজাটা খুলতে হবে, বের হইতে হলে, রুম থেকে বের হইতে হলে, আসেন রুম থেকে বের হইতে হলে আমাকে কী করতে হবে? দরজাটা খুলতে হবে। সো দ্যাট মিনস প্রথম ইনস্ট্রাকশনটা আমাকে কী দিতে হবে? একটা রোবট বা কাউকে কী দিতে হবে ইনস্ট্রাকশনটা?
টার্ন রাইট। প্রথম ইনস্ট্রাকশনটা কী দিতে হবে? টার্ন রাইট, ঠিক আছে? কিন্তু দেখেন টার্ন রাইট যদি দিয়ে আপনি আর কোনো ইনস্ট্রাকশন না দেন তাহলে কিন্তু আমি কিন্তু টার্ন রাইট কি ঘুরতেই থাকবো। এই যে দেখেন টার্ন রাইট 4 বার ঘুরলে 360 ডিগ্রি আমি ঘুরে আবার আগের জায়গায় চলে আসবো। দেখেন টার্ন রাইট, টার্ন রাইট, টার্ন রাইট, টার্ন রাইট, আমি আবার কি 360 ডিগ্রি ঘুরে আবার আগের জায়গায় চলে আসছি, রাইট? সো প্রথমে কি করতে হবে? টার্ন রাইট দিতে হবে। দেওয়ার পরে কি করতে হবে? একটা কেসের মতো কিছু দিতে হবে যে ইফ দেয়ার ইজ আ অবস্টাকল, ঠিক আছে? কেস ইউজ করতে হবে যে আসলে ওখানে কিছু আছে কিনা চেক করো। তো আমি চেক করলাম কিছু নাই, না থাকলে সোজা যাও, থাকলে ডাইনে ঘুরে যাও। কথা বুঝে গেছে? না থাকলে সোজা যাও, অর্থাৎ দ্যাট মিনস আমার সামনে কোনো অবস্টাকল নাই, দ্যাট মিনস আমি সামনে যাচ্ছি দরজাটা খোলার জন্য। কিন্তু যদি সামনে কিছু থাকতো তাহলে আমাকে কি বলা হয়তো? ডানে ঘুরে যাও। কথা বুঝে গেছে? তারপরে আমি গিয়ে দরজাটা খোলা। তাহলে দেখেন এই জিনিসগুলো আপনাকে ভিজুয়ালাইজ করা শিখতে হবে এই কোর্সের শেষে। তাহলে আপনি আপনার ক্যাপস্টোন প্রজেক্টটা সুন্দর করে বানাতে পারবেন, বাসা বাড়িতে যে কোনো প্রজেক্টটা সুন্দর করে বানাতে পারবেন। কথা ক্লিয়ার? আর একটা সিম্পল এক্সাম্পল দিই। আপনি ইউটিউবে বা কোথাও ভিডিওতে দেখছেন, লাইক অনেকে ইউজ করে, রাইট? ঘরে ঢুকে ওকে গুগল টার্ন অন দ্য লাইট বলে না? তখন গুগল কী করে? লাইট জ্বালায়। এটা কি এখন কারিশমা? সে কি জাদু জানে? এমনি করে বলছে অ্যাব্রা কাটা অ্যাব্রা লাইট জ্বালায় দাও? কিচ্ছুই তো না। জাস্ট কি করছে, লাইট যেগুলো ইউজ করছে সেগুলো ব্লুটুথ ছিল, তার ডিভাইসটা ব্লুটুথ কানেক্টেড প্লাস হলো ইন্টারনেট কানেক্টেড। কথা বুঝে গেছে? ব্লুটুথ কানেক্টেড প্লাস ইন্টারনেট কানেক্টেড। এখন কী করছে? লাইটটা ব্লুটুথ, ডিভাইসটা ব্লুটুথ, এই দুইটার মধ্যে একটা কী হয়েছে? কমিউনিকেশন প্রোটোকল ডান। দেন তার মোবাইলে ইন্টারনেট আছে, ডিভাইসে আমার ইন্টারনেট আছে, তাহলে ডিভাইসের সাথে আপনার মোবাইলের কমিউনিকেশন প্রোটোকল ডান। এখন এই দুইটা জিনিস আপনি ডান করলেন কমিউনিকেশন। এরপরে এখন আপনি কী করবেন? এখন আপনি ওই মাইক্রো কন্ট্রোলারটাকে ট্রেন করবেন যে আমার গলার ভয়েসটা চিনো, দিস ইজ মাই ভয়েস কমান্ড। টার্ন অন বললেই অন হবা, টার্ন অফ বললে অফ হবা। ক্লিয়ার? এইটা একটা ভয়েস কমান্ড। আরেকটা কি, আপনি বাসার বাইরে চলে গেছেন, আপনার মোবাইলে অ্যাপ আছে, এখন আপনি ভুলে গেছেন লাইট অফ করতে বের করতে, মোবাইলে অ্যাপে টিপ দেন টার্ন অফ, বাস লাইট অটোমেটিক বন্ধ হয়ে গেছে। সো এইভাবে ভিজুয়ালাইজ করতে হবে। তাহলে দেখেন ওকে গুগল বানানোটা কি খুব কঠিন? সিম্পল না। ফার্স্টে আপনাকে কমিউনিকেশন প্রোটোকল এনশিওর করতে হবে, দেন আপনাকে হার্ডওয়্যারটা সিলেক্ট করতে হবে যে ওটা ব্লুটুথ লাইট হইতে হবে, এটা মাইক্রো কন্ট্রোলারের মধ্যে ওয়াইফাই থাকতে হবে, ব্লুটুথ থাকতে হবে, মোবাইলে একটা অ্যাপ ইন্টারফেসিং। এখন অ্যাপ তো আর আপনাকে বানাইতে হবে না, সিএসসির বহুত অ্যাপ বাজারে আছে জাস্ট খালি এটা এই কাজের জন্য। তো যে কোনো একটা ডাউনলোড করে ওটাকে সিঙ্ক করে ফেলেন আপনার ডিভাইসের সাথে। আপনাকে শুধু করতে হবে ওই মাইক্রো কন্ট্রোলারের কিছু কোড লিখতে হবে, সেই কোডগুলো আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে যে ওই যে ইফ সাউন্ডস টার্ন অন লাইট অন, এলস লাইট অফ, এই ইফ এলস এরকম দিয়ে দিয়ে সি প্লাস প্লাসে পড়ছেন না বা সিতে পড়ছেন না? হ্যাঁ, এই জাস্ট ওই জিনিসগুলো আপনাকে লিখতে হবে। তাহলে এটা কি খুব বেশি কঠিন ছিল ভিজুয়ালাইজ করা বা চোখে আন্দাজটা তৈরি করা? সো এই কোর্সের শেষে এই জিনিসটাই এক্সপেক্টেড যে ইউ হ্যাভ টু ভিজুয়ালাইজ আ প্রজেক্ট। ক্লিয়ার? একটা প্রজেক্ট যখনই ভিজুয়ালাইজ করতে পারবেন এবং ওই প্রজেক্টটা ভিজুয়ালাইজ করার জন্য কি কি মেথড, কি কি টেকনিক লাগে সেগুলোই আমরা পড়ব। ক্লিয়ার? আজকে আবার অ্যাসাইনমেন্টটা দিচ্ছি, রিপিট অ্যাসাইনমেন্ট। কোম্পানির নামগুলো খুঁজে বের করেন যে এই ধরনের কাজ কোন কোন কোম্পানি করে, মাইক্রো প্রসেসর বা মাইক্রো কন্ট্রোলার ইউজ করে রোবট কারা বানায়, অটোমেশন প্রজেক্ট কারা করে, এটা খুঁজে বের করেন কোম্পানির নাম। প্লিজ অ্যাটলিস্ট 3 থেকে 5টা কোম্পানি আমার নেক্সট ক্লাসে লাগবে। ওকে? আচ্ছা, দেন ওই কোম্পানিতে কি কি জব অ্যাভেলেবেল আছে, কোন কোন পজিশনে ইঞ্জিনিয়ার আছে, দরকার হলে একবারে নিচের পজিশন থেকে শুরু করেন। ওখানে জব রিকোয়ারমেন্ট কি লেখা থাকে বিডি জবসে, যে এই ইঞ্জিনিয়ারের ডিজিটাল ইলেকট্রনিক্স পারতে হবে, সার্কিট বুঝতে হবে, এই জিনিসগুলো লিখে নিয়ে আসেন। লিখে নিয়ে আসলে ওইখান থেকে আমরা খুঁজে বের করব যে আমাদের এই কোর্সের সাথে কোনটা যায়। এখন ডিজিটাল ইলেকট্রনিক্স সার্কিট লাগবে, আর আমি এখানে ডিজিটাল ইলেকট্রনিক্স পড়ালে আমি মাইক্রোপ্রসেসর পড়াবো কখন? কথা বুঝে গেছে? সো ওই জিনিসগুলো লিখে নিয়ে আসেন, তাইলে ওই জিনিসগুলা আমরা এই কোর্সে সুন্দরভাবে এক্সপ্লেন করলে দেন আপনারা ইন্টারভিউ রেডি হয়ে বা জব রেডি হয়ে মার্কেটে যাইতে পারবেন। এবং তখন দেখবেন যে আপনার ক্যাপস্টোন প্রজেক্টটা করার সময় আপনার কাছে খুব সহজ মনে হইতেছে, কোনো প্যারা নাই, কিচ্ছু নাই, ইজি। ক্লিয়ার? আচ্ছা, ভিডিওটা একটু পজ করেন। আচ্ছা, আপনাদের কাছে আমার কিছু এক্সপেকটেশন আছে, সেটা বলতেছি। সর্বপ্রথম এক্সপেকটেশনটা হলো অ্যাটলিস্ট পরীক্ষার হলে ঢুকে সাবজেক্টের নাম বুঝতে হবে। ওই দুইকেই বলা যাবে না স্যার ট্রিপলি পরীক্ষা, অ্যাটলিস্ট আমার সাবজেক্টের ক্ষেত্রে বলা যাবে না, বাকি বলেন বা না বলেন আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট মাইন্ড। ঠিক আছে? আমার সাবজেক্টের ক্ষেত্রে ডিরেক্টলি ক্লাসে ঢুকে প্রত্যেকটা স্টুডেন্টের সাবজেক্টের নাম জানতে হবে। কি? মাইক্রো প্রসেসর অ্যান্ড
ইন্টারফেসিং ক্লিয়ার। আচ্ছা দেন আমার নামটা বলতে হবে। অনেকে জিজ্ঞেস করে যে এটা কে নেয়, তুম করে আরেকটা স্যারের নাম বলে দিলাম বা আমার নামটা ভুল করে দিলাম। যে আমার নাম ভুল বলবে তারে কিন্তু 2টা খাসি কিনে দিতে হবে, আমি আকিকা দিয়ে দরকার হলে নাম চেঞ্জ করব। কথা ক্লিয়ার? তাকে 2টা খাসি কিনে দিতে হবে, আকিকা দিয়ে নাম চেঞ্জ করবো, এরপর সবাই মিলে খামো সেটাই কাচ্চি বিরিয়ানি রান্না করে। ঠিক আছে? তার মানে যে ভুল করবে তার কিন্তু বিপদ আছে, দাম কিন্তু এত সস্তা না। হ্যাঁ সেটাই তো বললাম। তো যে এই কাজটা করবে তাকে 2টা খাসি কিনে দিতে হবে, খাসির দাম এত সস্তা না, কিনে দিলে আমরাই আকিকা দিয়ে দরকার হলে নাম চেঞ্জ করে ফেলবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আচ্ছা গেল। সো ফার্স্ট এই 2টা জিনিস জানতে হবে এবং একটু মাঝে মধ্যে মোবাইলে ঢুকে পোর্টালটা চেক করতে হবে যে স্যার ক্লাস ম্যাটেরিয়ালগুলো আপলোড করছে কিনা, কি আসল বিষয় আসলে স্যার কী আপলোড করছে, সাজেশন আপলোড করছে কিনা, কোনো নোটিশ দিয়েছে কিনা, এটা দেখতে হবে। ক্লিয়ার? এই 3টা জিনিস একটা স্টুডেন্ট হিসেবে বেসিক রিকোয়ারমেন্ট। ওকে, তাহলে আমরা এই সাবজেক্টে মাইক্রোপ্রসেসর অ্যান্ড ইন্টারফেসিং পড়বো। তাহলে সর্বপ্রথম কোয়েশ্চেন আসতেছে, যেহেতু আমরা মাইক্রোপ্রসেসর ইন্টারফেসিং পড়বো, তাহলে ফার্স্ট কোয়েশ্চেন তো এইটি জিনিসটা কি, মাইক্রোপ্রসেসর বা ইন্টারফেসিং জিনিসটা কি, তাহলে কথাগুলোর মানেটা কি, আমাকে তো আগে মানে বুঝতে হবে। আমি এখন ধরেন যেমন আমার ক্ষেত্রে যে প্রবলেমটা হয়েছে, ধরেন আমি মাস্টার্সে একটা সাবজেক্টে গেছিলাম, টু বি অনেস্ট সত্যি কথা বলতেছি বুকে হাত দিয়ে আমি সাবজেক্টের নাম দেখে চলে গেছি, যাওয়ার পরে আল্লাহ কই আসলো, কারণ আমার মাস্টার্সের সাবজেক্টের নাম ছিল মাইক্রো ইলেকট্রনিক্স অ্যান্ড এমবেডেড সিস্টেমস। তখন আমি ওই ইলেকট্রনিক্সে মনে করছি আচ্ছা ঠিক আছে, এটা একটু ভংচং করে মাইক্রো লাগাইছে, আর এমবেডেড কী আসলে জানতামই না। আমি দেখছি না এমবেডেড আছে, পরে কোর্স কারিকুলাম আমি ঢুকে দেখেছি ওই যে অ্যান্ড্রয়েড মোবাইল টোবাইল কী কী লেখা, যাক আল্লাহ থাকে অনেক কিছু শিখে ফেলবো। কিন্তু যাওয়ার পরে যখন দেখলাম তখন হ্যাঁ এগুলো তো এইভাবেই পড়ায়। আচ্ছা ঠিক আছে। সো দেখেন নামের মধ্যে অনেক সময় গিমিক থাকে। দেখবেন যে কোম্পানি একটা প্রোডাক্ট যখন লঞ্চ করে তারা চেষ্টা করে এরকম একটা নাম দেওয়ার যে কাস্টমার যাতে সেটা নেয় বা কনজিউমাররা যাতে অ্যাট্রাক্ট হয়। ঠিক আছে? সো এখানে সাবজেক্টের নামটা এরকম মাইক্রো প্রসেসর অ্যান্ড ইন্টারফেসিং। তাহলে ফার্স্টে কি মাইক্রো প্রসেসর, কথাটার মানে কি, মাইক্রো মানে ছোট, প্রসেসর মানে একটা কিছু প্রসেস করবে, রাইট? তাইলে এখন কে প্রসেস করবে? আপনি তো করবেন না, কোনো একটা ডিভাইস বা কোনো একটা কন্ট্রোলার সেটা কি করবে, প্রসেস করবে। ওকে, তাহলে একে প্রসেস করাটা শিখাবে কে? সে তো আর অটোমেটিক শিখবে না। আর আমরা মানুষ, আমরা জন্মের পরে বাবা মা আত্মীয় স্বজনরা যা শিখায় বা আমরা সমাজে যা দেখি আর অন্যজনকে দেখে শিখি। কারণ ডিভাইসকে অন্যটারে দেখে শিখতে পারে? তার কি জীবন আছে? নাই। সো হু উইল টিচ হিম? আমাদেরকেই শিখাইতে হবে তাকে, আমাদেরকেই তাকে প্রসেস করা শিখাইতে হবে, বিভিন্ন ওয়েতে প্রসেস করা শিখাইতে হবে, দ্যাট ইজ মাইক্রো প্রসেসর। এখন আসেন ইন্টারফেসিং কথাটার মানে কি? ইন্টারফেসিং কথাটার মানে হলো যে তাকে যে শিখাবো কোনো না কোনো একটা তো মিডিয়াম লাগবে, আমার তো কোনো একটা ভায়া লাগবে। আমি তো তার সাথে তো বলতে পারবো না এই কন্ট্রোলার ডাইনে যাও, বলতে পারবো? পারবো না। কিন্তু তার সাথে আমার একটা ইন্টারফেসিং লাগবে। সো দ্যাট ইজ আমার হলো কি ইন্টারফেসিংটা হলো কি একটা সফটওয়্যারের প্ল্যাটফর্ম, একটা আইডিই বা একটা প্রোগ্রাম, কিছু না কিছু একটা, বা ল্যাপটপের সাথে একটা কানেকশন করার জন্য একটা কেবল, দ্যাট ইজ হোয়াট ইউ কল ইন্টারফেসিং। ইন্টারফেসিং অনেক ধরনের হতে পারে, ওই যে কেবলও হইতে পারে, আপনার ব্লুটুথের মাধ্যমে হইতে পারে, তারপর ওয়াইফাইয়ের মাধ্যমে হইতে পারে, ল্যাপটপে ওইটা করতে পারেন, বা একটা প্রোগ্রামের মাধ্যমে হইতে পারে, রাইট? বা আলাদা একটা মডিউলও ব্যবহার করতে পারে। ক্লিয়ার? সো দ্যাট ইজ হোয়াট ইউ কল ইন্টারফেসিং। ক্লিয়ার? তাহলে মাইক্রোপ্রসেসর কি, ইন্টারফেসিং কি বুঝা গেল। তাহলে এই সাবজেক্টে তাহলে বুঝা গেল। তাহলে অটোমেটিক এখন বুঝতেছেন যে এই সাবজেক্টে বেসিক আপনি কি পড়বেন, যে একটা ইন্টারফেস কেমনে ব্যবহার করে একটা মাইক্রোপ্রসেসরকে কাজ করাইতে হয়, চালু করাইতে হয়। ক্লিয়ার? আচ্ছা এখন আসেন এখানে কি বলছে, হিডেন ট্রেজার অফ আরডুইনো উনো, তারপরে ATmEGA328P পিক্টোরিয়াল ভিউ, পোর্ট ভিউ, পিন ম্যাপিং। আচ্ছা বেসিক্যালি আমরা এই কোর্সে আরডুইনো উনো নিয়েই পড়বো। কি নিয়ে পড়বো? আরডুইনো উনো। আরডুইনো উনোটা কি? এটা একটা মাইক্রোপ্রসেসর বা মাইক্রো কন্ট্রোলার বলে অনেকে। আরডুইনো উনোটা কি? এটা মাইক্রোপ্রসেসর বা মাইক্রো কন্ট্রোলার। এখন তাহলে কোয়েশ্চেন আসবে, স্যার খালি উনো নিয়ে কেন পড়বো? আরডুইনো তো বহুত আছে না, জানেন সেটা? আরডুইনোরই অনেকগুলো ভ্যারিয়েশন আছে। তাহলে লেখেন আজকে বাসায় গিয়ে আরডুইনোর ভ্যারিয়েশনগুলো লিখে নিয়ে আসবেন। আরডুইনো উনো আছে, ন্যানো আছে, এরকম প্রচুর আছে, যে নাম্বার দিয়ে দিয়ে অনেকগুলো আছে যে আরডুইনোর কী কী ভ্যারিয়েশন বাজারে আছে। বা আরডিউনো, প্রোনাউন্সিয়েশনটা একটা ইয়া করেন, আরডিউনো, ঠিক আছে? আরডিউনো, আরডিউনো উনো, আরডিউনো উনো, এই জিনিসটা লাগে। কারণ প্রজেক্ট যখন প্রেজেন্টেশন করে অনেকে নামটা ঠিক মতো বলতে পারে না। এখন ধরেন আমি একটা প্রোনাউন্সিয়েশন করলাম এরকম আরডুইনো,
আর আর্ডুনো কি আর আর্ডুনো কি দুইটার মধ্যে পার্থক্য আছে না? সো আরডিউনো উনো, ঠিক আছে, এটার অনেকগুলো ভ্যারিয়েশন বাজারে আছে, ওইটা একটু দেখে লিখে নিয়ে আসবেন যে আরডিউনো ন্যানো আছে স্যার, আমি নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবো যে কী কী আছে বাজারে বলেন, তখন আমাকে সেই নামগুলো বলতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো ওগুলারই বেসিক জিনিসগুলো আমরা দেখবো যে ওইটা কি কি কাজ করতে পারে। তারপরে এই যে এটি মেগা 328p এই জিনিসটা কি, পিক্টোরিয়াল ভিউ মানে দেখতে কীরকম, তারপরে পোর্ট ভিউ, পোর্ট কি কি আছে, তারপর হলো পিন ম্যাপিং, পিন আছে, পিনগুলা কি, পিন কেন ইউজ করা হয়, পোর্ট কেন ইউজ করা হয়, এইগুলাই আমরা আজকে এই লেকচারে ডিসকাস করব। ক্লিয়ার? আচ্ছা, এখন আছে যে হিডেন ট্রেজার। তাহলে হিডেন ট্রেজারটা কি? এই যে আইসিটা। হিডেন ট্রেজারটা কি? এই যে আইসিটা। এখন এখানে একটা মজার কথা, আপনারা কি কেউ বলতে পারবেন যে আমাদের মোবাইলে কি প্রসেসর থাকে না কি থাকে? মোবাইলে প্রসেসর থাকে? কে কে বলবেন আছে প্রসেসর? হাত তুলেন। সব ফেল। মোবাইলে দেয়ার ইজ নো প্রসেসর। আপনি জাস্ট ইমাজিন করেন কম্পিউটারের প্রসেসরটা সাইজ কত, অ্যাটলিস্ট এত বড়। আপনার মোবাইলে যদি এত বড় একটা জিনিস বসায়, আপনার মোবাইলটা তাহলে কত বড় হবে? হ্যাঁ, এই যে কে বলছেন চিপ থাকে? হ্যাঁ, চিপ থাকে। ওই যে নাম হলো এসওসি। একটা কথা লেখা দেখবেন, এই যে এই ওয়ার্ডটার সাথে পরিচিত হন, এই দেখেন একটা কথা লেখা থাকে এসওসি। এটার কথাটা মানে হলো সিস্টেম অন চিপ। তার মানে কি, ওই যে প্রসেসরের যে সিস্টেমটা থাকে, ওই সিস্টেমটাকে অলরেডি ওই চিপের মধ্যে কি করা হয়েছে? ইনজেক্ট করা হয়েছে, বিল্ড করা হয়েছে। কথা বোঝা গেছে? সিস্টেম অন চিপ, ঠিক আছে, এই জিনিসটা থাকে। এবং এই জিনিসটা মানে কি, ওই যে সিস্টেম যেটা, ওইটাকে চিপের মধ্যে কি করা হয়েছে? ইনজেক্ট করা হয়েছে, বিল্ড করা হয়েছে। সেম জিনিসটা ঘটতেছে এখানে। এই যে এই চিপ বা এটাকে বলা হয় আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট। দ্যাট মিনস এই মেশিনটা কিভাবে কাজ করবে, কেমনে কাজ করবে, কি প্রোগ্রাম লাগবে, কোথায় লাগবে, সব কিছু এই আইসিটার মধ্যে অলরেডি আগে থেকে ডিজাইন করে ইনজেক্ট করে দেওয়া আছে। কথা বোঝা গেছে? তার মানে আরডুইনোর হিডেন ট্রেজারটা কি? এই আইসিটা। এটা কি? ইন্টিগ্রেটেড সার্কিট। এটার ভিতরে অলরেডি সব কিছু কী করা আছে? ইন্টিগ্রেট করা আছে। ইন্টিগ্রেটেড মানে কি? কোনো কিছুকে যোগ করা, রাইট? তার মানে অলরেডি সেটাকে যোগ করে ওই সার্কিটের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তার মানে এই সার্কিটের ভিতরে অলরেডি অ্যান্ড গেট, অর গেট, তারপরে ন্যান গেট, নর গেট, সব ধরনের গেট আছে। কোন গেট কেমনে ব্যবহার করা হয়, কোন প্রোগ্রাম দিলে ওই গেটটা অ্যাক্টিভেট হয়, কখন সেটা অফ হয়, অন হয়, সব বলা আছে। ক্লিয়ার? আচ্ছা, সো এটা হলো আমার হিডেন ট্রেজার। আচ্ছা, এখন ওই হিডেন ট্রেজারটাই হলো আমার কি? ATmega 328p। দ্যাট মিনস এই চিপটার নাম কি? ATmega 328p। বাজারে গেলে এই চিপটা আপনি কিনতে পাবেন। আরডুইনো ছাড়াও এই চিপটা কিনতে পাওয়া যায়। দ্যাট মিনস কি, এই চিপটা যদি আপনি অন্য কোনো বোর্ডে লাগাইয়া ওইটারও যদি ওই আরডুইনোর মতো বাকি ফাংশন দিতে পারেন, তাহলে কাছাকাছি কাজ করবে। হুবহু করবে না, কারণ আরডুইনোতে তো ওটা তো আলাদাভাবে ফাংশনগুলোকে রেডি করে রাখছে, ঠিক আছে। তো এইটাই হলো সেই ATmega ইয়া। তাহলে এই চিপটাই আবার আমার নাম কি বলা হয়? মাইক্রো কন্ট্রোলার। তাহলে এখন বুঝছেন, মাইক্রো প্রসেসর ইজ নট আ মাইক্রো কন্ট্রোলার। কথা বোঝা গেছে? মাইক্রো প্রসেসর ইজ নট আ মাইক্রো কন্ট্রোলার। মাইক্রো কন্ট্রোলার ইজ আ পার্ট অফ মাইক্রো প্রসেসর। মনে থাকবে এই কথাটা, মাইক্রো কন্ট্রোলার ইজ আ পার্ট অফ মাইক্রো প্রসেসর। ওকে, হ্যাঁ, ঠিক আছে। সো এটার মধ্যে কী কী থাকে? এখন ডেফিনেটলি একটা কন্ট্রোলার বা এর মধ্যে কী থাকবে? র্যাম থাকবে, কারণ র্যাম ছাড়া তো আপনি চালাতে পারবেন না। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তারপরে কি থাকবে? রম থাকবে। তাহলে রম কি? রিড অনলি মেমোরি। তারপরে ধরো আপনার ক্লক স্পিড থাকবে, তারপরে এলইডি বুলেটিন, এগুলো থাকবে। তো এখানে পিন টিন দেওয়া আছে, ঠিক আছে। এখন দেখেন র্যাম রম তাহলে কি জিনিস বা এটার কাজটা কি? কারণ আমি তো এখন জাস্ট মুখস্থ বলে ফেললাম। ধরেন এখন যদি আমি জিজ্ঞেস করি হোয়াট ইজ SRAM, হোয়াট ইজ EEPROM, মানে কি? হ্যাঁ, স্ট্যাটিক র্যাম। আর বাকিগুলো এই যে এটা কি? EEP কি? হ্যাঁ, ইলেকট্রিক্যালি, হ্যাঁ, প্রোগ্রামেবল। আচ্ছা, হ্যাঁ, রিড। এখন র্যাম আর রমের মধ্যে পার্থক্য কি? কে বলতে পারবে? কোনটা মুছে যায়, কোনটা ধরে রাখে? আচ্ছা, আর র্যাম? হ্যাঁ, র্যাম যখন এ করেছে। আচ্ছা, এখন দেখেন
তাহলে কথাটা কিন্তু ওই ওয়ার্ডের মধ্যেই লুকানো আছে, আমরা ওইটা কখনো ইলাবোরেট করে বোঝার চেষ্টা করি না। জাস্ট দেখেন র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যান্ডম মানে কি বিক্ষিপ্তভাবে, অ্যাক্সেস মানে যে কোনো সময় মেমোরি, যখন যেটা প্রয়োজন তখন সেটা যাবে। তার মানে কি এখন যখন যেটা প্রয়োজন যাইতে হলে তো আগেরটা ভুলে যেতে হবে, যাইতে হবে না? তাহলে আগের জিনিসটা সে ভুলে গিয়ে যখন যেটা দরকার সেটা সে নিতে পারে, তাহলে এইটাই কি র্যাম। ঠিক আছে, এইটাই কি র্যাম। আচ্ছা, আর রম কি রিড অনলি মেমোরি, তার মানে কি ওইটা একটা জায়গায় বসানো থাকে, জাস্ট ওইখানে আপনি গিয়ে পড়তে পারবেন, আর কিছু করার দরকার নেই। হ্যাঁ, স্টোর করা আছে সেটা আপনি পড়তে পারবেন, এই জন্য বলছে রিড অনলি মেমোরি। আর এই ফার্স্টের কথাগুলো মানে কি ইলেকট্রিক্যালি ইরেজেবল অথবা প্রোগ্রামেবল, মানে কি আপনি ওই কারেন্ট চলে গেলে একটা জিনিস খেয়াল করবেন, ওই যে ওয়ার্ডে বা ইয়াতে কাজ করার সময় দুম করে কারেন্ট চলে কিন্তু সেভ হয় না অনেক সময়, আমরা যদি সেভ না করেন অটো সেভ দেওয়া না থাকে সেভ হয় না। তো ওইটাই ইলেকট্রিক্যালি ইরেজেবল মানে হলো এটা, যে পাওয়ার সাপ্লাই চলে গেলে ওখানে ইরেজ হয়ে যাবে। আর প্রোগ্রামেবল মানে কি, অর্থাৎ পাওয়ার সাপ্লাই থাকলে আপনি সেটাকে প্রোগ্রাম করতে পারবেন। কথা ক্লিয়ার? আপনি স্টোর করতে পারবেন। আচ্ছা, আর স্ট্যাটিক র্যাম আর ডাইনামিক র্যামের মধ্যে পার্থক্য কি? সোজা কথা হলো স্ট্যাটিক কী জিনিস আর ডাইনামিক কী জিনিস। স্ট্যাটিক হলো একটা জায়গায় স্থির থাকে, আর ডাইনামিক মানে হলো কন্টিনিউয়াসলি সে চেঞ্জ হতে থাকে। এখন দেখেন ইদানিং কিন্তু মোবাইলের র্যামটা কিন্তু আর আমাদের স্ট্যাটিক নাই, এটা ডাইনামিক হয়ে গেছে। অনেকে দেখবেন যে মোবাইলের পিছনে ওই যে একটা নতুন ফাংশন অ্যাড হয়েছে, সেটিংসে গেলে আপনি দেখবেন যে আপনার ওই রম থেকেও একটা স্পেস নেওয়া হয়, নিয়ে ওই দুইটাকে কম্বাইন করে ইউজ করা হয় যাতে যে ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলো ঠিক মতো রান করে। সো এইটাই হলো সেই মেকানিজমটা, যে এখন আর র্যামটা স্ট্যাটিক নেই, ওইটাকে ডাইনামিক করা হচ্ছে, ওটাকে এক্সট্রা সাপোর্ট দেওয়া হচ্ছে যাতে যাতে আপনার মোবাইলটা একটু ফাস্ট কাজ করে। ক্লিয়ার? তাহলে এইটার এই ডিটেলসগুলো বোঝা গেল। কারো কোনো কোয়েশ্চেন আছে এই ডিটেলস নিয়ে? আচ্ছা আচ্ছা, এখন হলো পিক্টোরিয়াল ভিউ। ওই যে পিক্টোরিয়াল ভিউ মানে কি, ছবি দেখতে কেমন। এখন ছবিটা দেখতে কীরকম মানে কি, এই যে এইটাকে বলা হয়েছে ছবিটা দেখতে কেমন। এখন ছবিটা দেখতে কেমন দেখেন, এখন বাইরে থেকে তো আপনি এখানে দেখে কিছু বুঝবেন, কারো কিছু বোঝা সম্ভব? ইম্পসিবল। তাইলে এইটা হলো পিক্টোরিয়াল ভিউ। এখন পিক্টোরিয়াল ভিউ কোথায় থাকে দেখেন, আমি এর আগেও কিছু কথা বলছিলাম। পিক্টোরিয়াল ভিউ কোথায় থাকে, বেসিক্যালি আমরা ইঞ্জিনিয়ার, কিন্তু অনেক সময় অনেকে লজ্জা পায় যে আমি একটা ক্যাটালগ কেন পড়বো, হোয়াই শুড আই রিড আ ক্যাটালগ, রাইট? এই যে বাসা বাড়িতে টিভি ফ্রিজ কিনলে একটা ক্যাটালগ দেয়, আমাদের কাছে মানে দূর চাইনিজ লেখা একটা কাগজ ধরা দিয়েছে ফালাই দিই। ট্রাস্ট মি, না ইংলিশও থাকে, কিন্তু তাও আমরা মনে করি যে এটা কাগজ ফেলে দিই। ট্রাস্ট মি, ওইটার মধ্যে ওই ডিভাইসটার ইচ অ্যান্ড এভরি ডিটেলস আছে। সিম্পল একটা এক্সাম্পল, এই যে এসিটা এখন যদি কাজ করা বন্ধ করে দেয়, দেয়ার উইল বি সাম এরর কোড, E23, E6, E5 এরকম একটা এরর কোড আসবে। এই কোডটা কী জিনিস সেটা ওই ক্যাটালগে এক্সপ্লেন করা আছে। দ্যাট মিনস ওই ক্যাটালগে লেখা আছে যে E6, দ্যাট মিনস দেয়ার ইজ আ প্রবলেম উইথ ইউর সার্কিট, E23, দেয়ার ইজ আ প্রবলেম উইথ দ্য গ্যাস, এটা বলা থাকে। তো তার মানে কি, একটা ক্যাটালগ পড়তে পারা একটা ইঞ্জিনিয়ারের কি সবচেয়ে বড় কাজ, এবং এই দক্ষতা তার লাগবে। কথা ক্লিয়ার? সো এই ক্যাটালগের মতোই জিনিসটা হলো এটা, এই পিক্টোরিয়াল ভিউটা একটা ক্যাটালগের মতো কাজ করে, অর্থাৎ কোন পিনে কি আছে, কোথায় কি দেয়া আছে এবং কোনটা কি, এটা আপনাকে পিক্টোরিয়াল ভিউ দেখে কি করতে হবে, বুঝতে হবে। এটা পিক্টোরিয়াল ভিউ দেখে বুঝতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন হলো পোর্ট ভিউ। তার মানে পিক্টোরিয়াল ভিউ থেকে আপনি বুঝলেন যে কোথায় কি আছে। এখন পোর্ট ভিউটা কি, তাহলে পোর্টে তো আপনাকে বুঝতে হবে যে আপনি কোন পিনে কোন কানেকশনটা দিবেন, বা পিন কোনটার কাজ কি, রাইট? আপনি যদি না বুঝেন, এখন পিন 1 আপনার কাজ করে হলো গিয়ে ভোল্টেজ নিয়ে, আপনি সেখানে ভোল্টেজ না দিয়ে অন্য একটা সার্কিটের কানেকশন দিয়ে রাখছেন, আপনার তো সার্কিটই অন হবে না, হবে? কারণ আপনি ভোল্টেজ সাপ্লাই তো দিতে পারতেছেন না, কারণ আপনার যেই পিনে ভোল্টেজ সাপ্লাই দিলে অন হইতো, আপনি সেই পিনটাতে অন্য কিছু কানেক্ট করে রাখছেন। সো দ্যাটস ওয়াই আমার কি করতে হবে, পোর্ট ভিউটা জানতে হবে। সো এখানে পোর্ট ভিউটা এক্সপ্লেন করা আছে। এই যে যেমন দেখেন, এই যে VCC পিন নাম্বার কত, 7, এই যে এখানে দেওয়া আছে। গ্রাউন্ড কোনটাতে দেওয়া যায়, পিন নাম্বার 22-এ দেওয়া যায়, পিন নাম্বার 8-এও দেওয়া যায়। আবার এই যে AVCC দেওয়া যায় পিন নাম্বার 20-এ। সো এগুলা জাস্ট আপাতত ইয়া করেন, এবং এগুলাকে আবার কি করছে, ভাগ করা হয়েছে। দেখেন পোর্ট সি মানে কি, এই যে PC5, এগুলা কি বলছে, পোর্ট সি। আবার এগুলাকে কি বলছে, কি পোর্ট বি, এগুলাকে বলছে পোর্ট বি, এটা পোর্ট ডি। এখন দেখেন পোর্ট বি যেগুলা বলছে, এগুলা নিশ্চয়ই কোনো একটা কারণে বলছে। কারণটা কি হইতে পারে দেখি বলেন তো, এটা দেখে কিছু বোঝা যাচ্ছে, দেখি বলেন কারণটা কি। আগের ছবিটাতে যদি যাই দেখি কারণটা কি হইতে পারে। ধরেন আগের ছবিটাতে দেখেন পোর্ট বি কোনগুলারে বলছে, আগে একটু দেখেন। ধরেন পোর্ট বি বলছে কোনগুলারে,
এই যে 19 থেকে এই যে 15 থেকে 19 আর কোনটারে বলছে 6 আর 7 তাহলে দেখেন 15 থেকে 19 আর 6 আর 7 কি আছে দেখি বলেন তো আচ্ছা 9 10 আচ্ছা তাহলে 15 থেকে 19 কি আছে আচ্ছা আর 9 10 কি আছে তাহলে আলটিমেটলি দেখেন এখানে কি বলছে এমওসি ওসি মানে কি এই কথাগুলোর মানে কি দেখে বলতে পারবেন এই পর্যন্ত কেউ ইউজ করছেন কখনো করেন নাই কখনো ইউজ করেন নাই আচ্ছা তাহলে এইটা হলো নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্ট কারণ একটা জিনিস আমি জানি এখন বইলা দিব নেক্সট ক্লাসে ধরবো ভুলে যাবেন আপনি নিজে খুঁজে বের করে নিয়ে আসবেন যে নেক্সট ক্লাসে এই জিনিসটা বুঝাই দিতে পারবে তার জন্য বোনাস 2 মার্ক একবারে সাথে সাথে বোনাস 2 মার্ক ওই আইডির পাশে লিখে রাখবো এইটা এই মার্কসগুলো কেন ইম্পর্টেন্ট আমি বলি ধরেন আপনার পরীক্ষা খারাপ হয়ে গেছে এই মার্কসগুলো আমি টাইনা দিয়ে দিব যদি বিশ্বাস করেন যে না স্যার মিথ্যা কথা বলতেছে বা লোভ লাগাইতেছে আমি যে অন্যান্য ব্যাচে ক্লাস তো নিছি এমন তো না যে আমি আজকে প্রথম জয়েন করছি অন্য ব্যাচে গিয়ে জিজ্ঞেস করেন যে স্যার যে বোনাস মার্কগুলো ক্লাসে দেয় ওগুলোকে আদৌ অ্যাড করে কিনা তখন জানতে পারবেন যে স্যার সত্যি বলছে না মিথ্যা বলছে আগে ভেরিফাই করে নেবেন তারপরে পড়ালেখা করে এসে ক্লিয়ার সো এইটা হলো আপনার অ্যাসাইনমেন্ট যে এই যে পোর্ট নাম্বারগুলো যে দিলাম পোর্ট নাম্বারগুলো কেন দিলাম এটার বেসিসে আজকে বাসায় গিয়ে সার্চ দিবেন এটার ক্যাটালগ অটোমেটিক চলে আসবে ইন্টারনেটে ওইখান থেকে পড়ে বুঝে আসবেন দেন আমি এক্সপ্লেন করব বা আপনারা এক্সপ্লেন করবেন তখন আমরা এটা ডিসকাস করব ক্লিয়ার হ্যাঁ আমি এটা আজকে ইয়াতে দিয়ে দেবো গ্রুপে দিয়ে দেবো স্লাইডটা ঠিক আছে আচ্ছা এরপর আসেন পিন ম্যাপিংটা তাহলে আমরা ওইটার পরেই পড়ি পোর্টটা বের করার পরে পড়ি তাহলে আমরা পিন ম্যাপিংটা বুঝতে পারবো নাহলে ম্যাপিংটা বুঝতে পারবো না ঠিক আছে সো পিন ম্যাপিং বুঝলেই এই স্লাইডটা শেষ তো আমরা নেক্সট ক্লাসে এটা শেষ করে আরেকটা লেকচার স্টার্ট করবো ঠিক আছে ভিডিওটা করে দেন বন্ধ করতে